আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার, বিজ্ঞান বিভাগ। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাথে দেখা হলো আরেকটি ক্লাসে। আশা করি গত ক্লাসে সবাই খুব মনোযোগ দিয়ে দেখেছো। আমরা গত ক্লাসে অধ্যায় 1-এর পাঠ 1 থেকে 5 পর্যন্ত পড়েছিলাম। অধ্যায় 1-এর শিরোনাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। দেখো তোমরা, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস আমরা গত ক্লাসে পার্ট 1 থেকে 5 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পার্ট 6 থেকে 8 পর্যন্ত পড়ব। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসের শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাস বিদ্যা কি, শ্রেণীবিন্যাস জীবের নামকরণ প্রথা প্রবর্তন বিজ্ঞানী কার্লাস লিনিয়াস এ সম্পর্কে আমরা পড়েছিলাম। তোমাদের পড়া ছিল পার্ট 1 থেকে 5 পর্যন্ত। আশা করি সবাই তোমরা এই অংশটুকু ভালো করে পড়েছো। কতটুকু ভালো করে তোমরা পড়েছো দেখি তোমাদের পূর্ব পাঠ একটু মূল্যায়ন করে দেখা যাক যে আগের পাঠটা তোমরা ভালো করে পড়েছো কিনা। প্রশ্ন দেওয়া আছে, আমরা দেখি তোমরা প্রশ্নগুলো পারো কিনা। প্রথম প্রশ্ন, শ্রেণীবিন্যাস কি? আশা করি সবাই বলতে পেরেছো যে প্রত্যেকটি জীবকে ধাপে ধাপে সাজানোর যে নিয়ম পদ্ধতি সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। প্রজাতি কি? প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। 3 নম্বর প্রশ্ন, শ্রেণীবিন্যাসের জনক কে? আশা করি সবাই তোমরা জানো জনক কে। বিজ্ঞানী কার্লাস লিনিয়াস, উনি একজন প্রকৃতি বিজ্ঞানী। উনি প্রথম বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ প্রথা প্রবর্তন করেন। হিমোসিল কি? হিমোসিল কি? হিমোসিল হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ গহ্বর। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে আর্থ্রোপোডা পর্বটি হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এবং সবশেষ হচ্ছে তারা মাছ কোন পর্বের প্রাণী? তারা মাছ অমেরুদণ্ডী প্রাণী পর্বের সবচেয়ে শেষ পর্ব, অর্থাৎ একানোডার্মাটা পর্বের প্রাণী। শিক্ষার্থীরা, আশা করি প্রশ্নগুলো সবাই খুব ভালোভাবে পেরেছ। আমরা আজকে এই অধ্যায়ের আরেকটি পাঠ 6 থেকে 9 পর্যন্ত পড়ব। এই অংশটা পড়ে আমরা কি শিখব? এই পাঠ 6 থেকে 9 পর্যন্ত পড়ে আমরা কি শিখব? দেখো, আমরা মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে বলতে পারবো। আমরা মেরুদণ্ডী প্রাণীর স্বভাব ও বাসস্থান সম্পর্কে লিখতে পারবো। মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণী সম্পর্কে বর্ণনা করতে পারবো। আর কি পারবো? শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা আগে দেখি মেরুদণ্ডী প্রাণী কারা। যাদের মেরুদণ্ড আছে এরাই মেরুদণ্ডী প্রাণী। বিজ্ঞানীরা সমস্ত প্রাণীকে 2টা ভাগে ভাগ করেন মেরুদণ্ডের উপর ভিত্তি করে, অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে পড়েছি। এদের বাসস্থান, এদের স্বভাব, এদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়েছি। আজকে আমরা পড়ব মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে। মেরুদণ্ডী প্রাণীরা কর্ডেট নামে পরিচিত। বিজ্ঞানীরা প্রথমে সমস্ত প্রাণীকে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত করেন। দেখো, সমস্ত প্রাণী, সেটা মেরুদণ্ড হোক বা অমেরুদণ্ড হোক, সমস্ত প্রাণীকে তারা অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত করেন। এই অ্যানিমেলিয়া জগৎকে মেরুদণ্ডের উপর ভিত্তি করে ভাগ করেছেন 2 ভাগে, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব হচ্ছে 8টি এবং মেরুদণ্ডী প্রাণীদের পর্ব 1টি। মেরুদণ্ডী প্রাণীদের পর্ব 1টি। এই পর্বটির নাম হচ্ছে কর্ডাটা। এই পর্বটির নাম হচ্ছে কর্ডাটা। এই পর্বের প্রাণীরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে। কেউ স্থলে বসবাস করে, কেউ জলে, কেউ মরুবাসী, কেউ বৃক্ষবাসী, কেউ মেরুবাসী, কেউ খেচর। এবং এদের উপর ভিত্তি করে এদেরকে আবার 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। উপপর্বগুলো হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই 3টা হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণীদের উপপর্ব। তাহলে আমরা এই অংশটি থেকে কি জানলাম? যে সমস্ত প্রাণীকে প্রথমে নিয়ে যাওয়া হলো অ্যানিমেলিয়া জগতে।
অ্যানিমেলিয়া জগৎকে ভাগ করা হলো 9টি পর্বে। এর মধ্যে 8টি পর্ব ছিল অমেরুদণ্ডী পর্বের প্রাণীদের, আর একটি পর্ব হচ্ছে মেরুদণ্ডী, এরা কর্ডেট নামে পরিচিত। শিক্ষার্থীরা, আজকে আমরা বিভিন্ন রকমের মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে পড়ব, এদের শ্রেণী সম্পর্কে পড়ব এবং খুব সুন্দর সুন্দর ছবি দেখব আমরা। তাহলে আমরা এখানে দেখে নিলাম 3টি উপপর্বের নাম। এই উপপর্বগুলো ছাড়াও মেরুদণ্ডী প্রাণীকে আবার 7টি শ্রেণী ভাগ করা হয়েছে। আমরা এবার স্ক্রিনে সেই 7টি শ্রেণীকে দেখব। দেখো 7টি শ্রেণী কি কি: সাইক্লোস্টোমাটা, কনভিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণী। শিক্ষার্থীরা, মেরুদণ্ডী প্রাণীকে তাহলে আমরা দেখলাম যে 3টি উপপর্বে এবং 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। জলজ যারা মেরুদণ্ডী তারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, আর স্থলে যারা তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এত শ্রেণী বা এত উপপর্ব থাকা সত্ত্বেও এদের সাধারণ 3টি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ কর্ডাটা পর্বের প্রাণীদের 3টি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। আমরা এখন সেই বৈশিষ্ট্যগুলি একে একে দেখব। প্রথম বৈশিষ্ট্য দেখো, এই পর্বের প্রাণীদের সারা জীবন বা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটকট অবস্থান করে। শিক্ষার্থীরা, নটকট হলো নরম অখণ্ডায়িত একটি দৃঢ় অঙ্গ। আমাদের মানুষের এই নটকটই একসময় মেরুদণ্ডে রূপান্তরিত হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। সারা জীবন অথবা জীবনচক্রের কোন এক পর্যায়ে পার্শ্বীয় গর্ভেলীয় ফুলকা ছিদ্র থাকে। এই 3টি হচ্ছে সমস্ত কর্ডাটা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, এবার আমরা উপপর্বগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব। তাহলে আমরা উপপর্বগুলো কি কি দেখেছিলাম? প্রথম উপপর্ব ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। চলো আমরা প্রথমে ইউরোকর্ডাটা সম্পর্কে জেনে নিই। প্রাণী জগতের প্রথম কর্ডাটা পর্বের প্রথম উপপর্ব হচ্ছে ইউরোকর্ডাটা। আমরা স্ক্রিনে ইউরোকর্ডাটা পর্বের একটি প্রাণীকে দেখতে পাচ্ছি। এই প্রাণীর নাম হচ্ছে এসিডিয়া। এই প্রাণীর নাম হচ্ছে এসিডিয়া, সমুদ্রে বসবাস করে। এই প্রাণীর বৈশিষ্ট্য কি শিক্ষার্থীরা আমরা একটু জেনে নিই। এদের শুধুমাত্র লার্ভা দশায় এদের নটকট দেখা যায় এবং প্রাথমিক অবস্থায় এদের দেহে গর্ভলীয় ফুলকা ছিদ্র ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। তাহলে নটকটের উপর ভিত্তি করে 3টা ভাগ উপপর্বগুলো। প্রথমে আমরা ইউরোকর্ডাটা সম্পর্কে জানলাম। এদের লেজে শুধুমাত্র নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায় কোন সময়টাতে? লার্ভা দশায়। এবার আমরা আরেকটু উপপর্ব সেফালোকর্ডাটা সম্পর্কে আরেকটু আমরা জেনে নিই। দেখো তোমরা স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একেবারে মাছের মতো। দেখো কি চমৎকার একটা ছবি। এই প্রাণীর নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। এটি সেফালোকর্ডাটা পর্বের একটি প্রাণী। এই প্রাণীর দেখো লেজে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং সারা জীবনে এদের লেজে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায়, দেখতে মাছের মতো। তাহলে আমরা যে ছবিটি দেখতে পেলাম সেটি হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটু উপপর্ব সম্পর্কে জানব, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা সকল প্রাণীর নটকট একসময় মেরুদণ্ডে রূপান্তরিত হয়। এই জন্য মূলত ভার্টিব্রাটাদের কি বলা হয়? মেরুদণ্ডী প্রাণী। এবার গঠন বৈশিষ্ট্যের দিক থেকে মেরুদণ্ডী প্রাণীকে 7টা শ্রেণীতে ভাগ করা যায়। আমরা আগে জানলাম, তোমাদের কি মনে আছে শ্রেণীগুলো কি কি? সাইক্লোস্টোমাটা, কনভিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। বইয়ের সাথে মিল রেখে আমরা পড়ব। চলো আমরা তাহলে ভার্টিব্রাটা যে উপপর্বের প্রথম যে শ্রেণীটা সাইক্লোস্টোমাটা সম্পর্কে আমরা একটু জেনে নেই।
আমরা স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছি, যে প্রাণীটি দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে পেট্রোমাইজন। দেখো, এটা সামুদ্রিক প্রাণী পেট্রোমাইজন। এটা সাইক্লোস্টোমাটা শ্রেণীর একটি প্রাণী। এই প্রাণীর বৈশিষ্ট্য কি? দেখো, মুখ লম্বাটে, দেখছো? মুখ লম্বাটে এবং চোয়ালবিহীন, দেখছো এটা? তারপরে এদের কঙ্কাল হচ্ছে তরুণাস্থিমান। এদের দেহের মধ্যে কোনো আঁশ নেই এবং কোনো যুগ্ম বা একক কোনো পাখনা নেই। এই প্রাণীটির নাম হচ্ছে পেট্রোমাইজন এবং এটি সাইক্লোস্টোমাটা শ্রেণীর একটি প্রাণী। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী যে শ্রেণী কন্ড্রিকথিস, এই সম্পর্কে আমরা একটু জানব। দেখো, এই প্রাণীটি মনে হয় তোমরা সবাই টেলিভিশনে দেখেছো। এটি দেখতে কিসের মতো? দেখো, সাধারণ অংশটা হাতুড়ির মতো। এটা হচ্ছে হাতুড়ি মাছ। এটা কন্ড্রিকথিস পর্বের একটি প্রাণী। এই পর্বের আর কি কি প্রাণী আছে? আছে হাঙ্গর, আছে করাত মাছ। এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি কি? এই পর্বের প্রাণীরা সবাই সামুদ্রিক। এদের দেহে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, যার মাধ্যমে তারা শ্বাস প্রশ্বাস চালায়। এদের কঙ্কাল তরুণাস্থিময়, নরম হাড়। এদের কঙ্কাল তরুণাস্থিময়। এদের দেহে প্লাকয়েড নামক ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ দ্বারা এদের দেহ আবৃত। এদের দেহের মধ্যে কোনো কানকো থাকে না। আমরা দেখলাম হাতুড়ি মাছ এবং আমরা জানলাম কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীদের সম্পর্কে। শিক্ষার্থীরা, আরেকটি জলচর শ্রেণী সম্পর্কে আমরা জানব। আমরা স্ক্রিনে একটি ছবি দেখি। দেখো, আমাদের জাতীয় মাছ, সবাই বলো তো নামটি কি? ইলিশ মাছ। ইলিশ হচ্ছে অস্ট্রেসিস শ্রেণীর একটি প্রাণী। আমরা এটার চেহারা দেখে বুঝতে পারছি আর দেহের মধ্যে কি কি উপস্থিত। দেখো, প্রথমেই এদের দেহে কানকো, এটা হচ্ছে কানকো আছে এবং এদের দেহে সাইক্লয়েড, টিনেট বা গ্যানাইট আঁশ দ্বারা এদের দেহ আবৃত। এদের দেহে 4 জোড়া ফুলকা থাকে, যার মাধ্যমে এরা শ্বাসকার্য চালায় এবং এদের দেহ অস্থিময়, মানে শক্ত হাড়। এদের দেহে শক্ত হাড়, অস্থিময় এবং এদের অধিকাংশই স্বাদু পানিতে বসবাস করে। শিক্ষার্থীরা, অনেক পরীক্ষাতে এর আগে দেখা গেছে যে একটা পার্থক্যমূলক প্রশ্ন আসে, কন্ড্রিকথিস এবং অস্ট্রিকথিস শ্রেণীর প্রাণীদের মধ্যে পার্থক্য কি কি? তাহলে কি কি পার্থক্য আমরা একটু দেখে নেই। প্রথম পার্থক্য হচ্ছে, দেখো, আমরা কি জানো কন্ড্রিকথিস সম্পর্কে? এরা সবাই সামুদ্রিক, কিন্তু এই শ্রেণীর প্রাণীরা অধিকাংশ হচ্ছে স্বাদু পানির মাছ। দ্বিতীয় পার্থক্য কি? দেখো, এদের দেহে কানকো আছে, কিন্তু কন্ড্রিকথিস শ্রেণীদের প্রাণীদের মধ্যে দেহের মধ্যে কোনো কানকো নাই। এদের দেহ অস্থিময়, কিন্তু কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীদের দেহ তরুণাস্থিময়। আর কি পার্থক্য আমরা বলতে পারি? এদের 4 জোড়া ফুলকা আছে, কিন্তু কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীদের ফুলকা ছিদ্র হচ্ছে 5 থেকে 7 জোড়া। আশা করি দুটি শ্রেণীর মধ্যে পার্থক্য সবাই বুঝতে পেরেছ। আমরা জলে বসবাস করে এমন 3টি শ্রেণী সম্পর্কে জানলাম। এবার আমরা জানব উভচর সম্পর্কে, আরেকটি শ্রেণী কর্ডাটা পর্বের প্রাণীদের। উভচর কারা? সমস্ত ব্যাঙেরা হচ্ছে উভচর। দেখো, স্ক্রিনে আমরা একটি ব্যাঙ দেখতে পাচ্ছি। তোমরা কি সবাই ব্যাঙ, সত্যিকারের ব্যাঙ সবাই আশা করি দেখেছো কোনো না কোনো সময়। আমরা স্ক্রিনে একটা ব্যাঙ দেখতে পাচ্ছি। শুধুমাত্র ব্যাঙেরাই হচ্ছে উভচর। তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলে যে উভচর কারা, তোমরা একটা সংজ্ঞা লিখো। যারা জলের স্থলে বসবাস করে এরা হচ্ছে উভচর। তোমরা আজকে থেকে এরকম সংজ্ঞাটা লিখবে না, তোমাদের ক্লাস 8 বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা দেওয়া আছে, খুব সুন্দর একটা সংজ্ঞা। এরা কেন জলে বা স্থলে বসবাস করে? ব্যাঙেরা যখন শৈশবে ব্যাঙাচি দশায় থাকে, তখন তাদের দেহের মধ্যে কি থাকে? ফুলকা। এই ফুলকার জন্য এদেরকে পানিতে থাকতে হয় শ্বাসকার্য চালানোর জন্য। পরিণত বয়সে এদের দেহে ফুসফুসের মাধ্যমে এরা শ্বাসকার্য চালায়, তখন এরা ডাঙায় উঠে আসে। তার মানে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? যারা জীবনের প্রয়োজনে শৈশবে পানিতে বসবাস করে এবং পরিণত বয়সে ডাঙায় বসবাস করে, এরাই হচ্ছে উভচর। এবং শুধুমাত্র ব্যাঙেরাই হচ্ছে উভচর।
আমরা কি কি ব্যাঙ দেখি সচরাচর? কোনো ব্যাঙ, সোনা ব্যাঙ, এগুলো হচ্ছে এক একটা ব্যাঙের প্রজাতি। তাহলে উভচর প্রাণীদের বৈশিষ্ট্য কি কি এবার আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, এদের ত্বক ভেজা গ্রন্থিময়, এদের ত্বক ভেজা গ্রন্থিময়, এরা লাফিয়ে চলে, এরা শীতল রক্তের প্রাণী। দেখো, আমরা অসংখ্য গ্রন্থিযুক্ত একটি প্রাণীকে স্ক্রিনে দেখতে পাচ্ছি। এরা ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বের হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা উভচরের সংজ্ঞাটা খুব ভালোভাবে জানলাম। আমি আরেকবার বলি, যারা জীবনের প্রয়োজনে শৈশবে পানিতে বসবাস করে এবং ফুলকাশ মাধ্যমে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায় এবং ডাঙায় উঠে আসে, এরাই হচ্ছে উভচর। আমরা প্রাণী জগতের কডাটা পর্বের আরেকটি শ্রেণী সম্পর্কে জানব, সরীসৃপ। দেখো, স্ক্রিনে আমরা একটা প্রাণীকে দেখতে পাচ্ছি। আমার মনে হয় না কারো বাসায় এই প্রাণীটি নেই। এটার নাম কি? টিকটিকি। এটা সরীসৃপ শ্রেণী প্রাণী। এদের সরীসৃপ বলার কি কারণ? এরা বুকে ভর দিয়ে চলে। এই পর্বে এই শ্রেণীতে কারা কারা আছে? এই শ্রেণীতে আছে টিকটিকি, কুমির, সাপ। এরা হচ্ছে এই শ্রেণীর প্রাণী। এবার আমরা এই শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্যগুলি একটু জেনে নিই, চলো। এদের দেহ ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ দ্বারা আবৃত। এদের দেহ ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ দ্বারা আবৃত। নখরযুক্ত আঙ্গুল আছে, দেখছো? এদের নখরযুক্ত আঙ্গুল আছে এবং এরা ডিম পাড়ে। শিক্ষার্থীরা, আমরা সরীসৃপ সম্পর্কে জানলাম। সরীসৃপ শ্রেণীর একটা প্রাণীকে আমরা দেখলাম। এবার আমরা আরেকটি শ্রেণী সম্পর্কে জানবো কডাটা পর্বের। সে শ্রেণীটি হচ্ছে পক্ষীকুল। দেখো, স্ক্রিনে আমরা খুব সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছি। এরা এই পক্ষীকুল শ্রেণীর প্রাণী। শিক্ষার্থীরা, তোমাদের চেনা জানা কয়েকটি পাখির নাম মনে করো তো, এবং কেমন দেখতে তারা আমরা একটু মনে করার চেষ্টা করি। তাহলে দেখি আমাদের বৈশিষ্ট্যের সাথে তোমরা যেটা মনে করছো তা মিলিয়ে দেখি ঠিক আছে কিনা। এদের দেহ পালক দ্বারা আবৃত। দেখো, এদের দেহ পালক দ্বারা আবৃত এবং এদের একটি শক্ত ঠোঁট আছে। দেখো, এরা সহজেই কেন উঠতে পারে? কারণ এদের দেহের বড় বড় হাড়গুলো ফাঁপা এবং শক্ত। এদের ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় এরা সহজেই উঠতে পারে। আর কি বৈশিষ্ট্য আছে পাখির? এরা উষ্ণ রক্তের প্রাণী, এরা ডিম পাড়ে। তাহলে শিক্ষার্থীরা, আমরা পাখি সম্পর্কে জানলাম, পক্ষীকুল। এটা প্রাণী জগতের একটি শ্রেণী। এবার আমরা সর্বশেষ শ্রেণী স্তন্যপায়ী সম্পর্কে জানবো। আমরা স্ক্রিনে একটা ছবি দেখি। দেখো, কি সুন্দর এবং ভয়ঙ্কর একটি প্রাণী আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় সবাই চিনতে পেরেছো, বাঘ মামা। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, স্তন্যপায়ী শ্রেণীর একটি প্রাণী। আমরা মানুষ, উট, গরু, ছাগল সবাই হচ্ছে আমরা স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী। কি বৈশিষ্ট্য আছে দেখো। দেখো, বাঘের দেহে সারা দেহ লোম দ্বারা আবৃত। দেখছো, সারা দেহ লোম দ্বারা আবৃত। এরা বাচ্চা প্রসব করে এবং শিশুরা শৈশবে মাতৃদুগ্ধ পান করে বড় হয়। এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে শিক্ষার্থীরা, আমরা একে একে পর্বগুলো সম্পর্কে জানলাম। কডাটা পর্বের আমরা শ্রেণী সম্পর্কে জানলাম। আমরা শ্রেণী যে 7টা শ্রেণীর মধ্যে যে প্রাণীগুলোকে দেখেছি, আমরা এক নজরে সেই প্রাণীগুলোকে আরেকবার দেখে নিই। সেই প্রাণীটি ছিল প্যাট্রোমাইজন। দেখো, আমরা স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউরোকর্ডাটার একটা প্রাণী, এসিডিয়া। পরবর্তী উপপর্ব ছিল সেফালোকর্ডাটা ব্রাঙ্কিওস্টোমা। এর পরবর্তী পর্বটা এটা ছিল ভার্টিব্রাটা, এবং কর্ডা পর্বের যে 7টা শ্রেণী, এই 7টা শ্রেণীর মধ্যে এটা হচ্ছে একটা শ্রেণী। এই প্রাণীটা হচ্ছে প্যাট্রোমাইজন। আর পরবর্তী আমরা যে চিত্রটা দেখলাম, হাতুড়ি মাছ। এটা কন্ডিক্সিস শ্রেণীর একটি প্রাণী। এরা সবাই সামুদ্রিক। এরপর আমরা আরেকটা শ্রেণী সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে অস্ট্রিকথিস।
আমরা চিত্রে যে প্রাণীটিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলিশ মাছের ছবি। এটা ছিল 3টি শ্রেণী ছিল জলচর, পানিতে বসবাস করে যারা, এবং এদের অধিকাংশই হচ্ছে স্বাদু পানির মাছ। এরপর আমরা একটি কাঠচিত্র দেখলাম, উভচর, ব্যাঙ। পরবর্তী আমরা কাঠচিত্র দেখলাম টিকটিকি, সরীসৃপ যারা বুকে ভর দিয়ে চলে। আমরা পরবর্তী যে শ্রেণীটা সম্পর্কে জানলাম পক্ষীকুল। এরা সহজে কেন উঠতে পারে? বৃষ্টি মনে আছে, আমি একটু আগে বলেছি এদের ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় এরা উঠতে পারে। শিক্ষার্থীরা আমাদের আগে পূর্ববর্তী যে জেএসসি পরীক্ষাতে এই অনুধাবনমূলক প্রশ্নটি প্রায় পরীক্ষার মধ্যে এসেছে, পাখিরা সহজে উঠতে পারে কেন? তাহলে উঠতে পারার প্রথম হচ্ছে এদের সারা দেহ পালক দিয়ে আবৃত, এদের দেহের বড় বড় হাড়গুলি ফাঁপা, আর একটা হচ্ছে এদের ফুসফুসের সাথে বায়ুথলি আছে, এই জন্য এরা সহজেই উঠতে পারে। এবং সর্বশেষ আমরা জানলাম স্তন্যপায়ী সম্পর্কে। স্তন্যপায়ী একটি প্রাণী, সেটা হচ্ছে বাঘ। শিক্ষার্থীরা আমরা গত ক্লাস থেকে প্রাণী জগতের বিভিন্ন পর্ব, উপপর্ব, শ্রেণী সম্পর্কে জানার চেষ্টা করেছি। বিজ্ঞানীরা সহজে স্বল্প সময়ে প্রাণী সম্পর্কে জানার জন্য তাদের এই পরিশ্রম। তারা সমস্ত প্রাণীকে প্রথমে নিয়ে গেল অ্যানিমেলিয়া জগতে। সেই জগৎকে তারা ভাগ করলো 2টা পর্বে, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব 8টি, মেরুদণ্ডী পর্বের প্রাণীদের পর্ব হচ্ছে 1টি। আমরা গত ক্লাসে অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে পড়েছি, আমরা এই ক্লাসে মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আমরা পড়লাম। এখন এত কষ্ট কেন বিজ্ঞানীরা করেছেন? কি দরকার ছিল এত কষ্ট করার? আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা এবার একটু জানবো। দেখো, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা তোমাদের বইয়ের পাঠ 9। বিজ্ঞানীরা এত পরিশ্রম করে কেন প্রাণী জগতে শ্রেণীবিন্যাস করেছেন, শ্রেণীবিন্যাসের গুরুত্বটা কি, সেটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। দেখো, প্রথমে সহজে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে জানার জন্য শ্রেণীবিন্যাস করেছেন। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে নতুন প্রজাতি শনাক্ত করা যায়। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তথ্য এবং উপাত্ত পাওয়া যায় এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে। ধীরে ধীরে প্রাণীকুলের মধ্যে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে সহজে আমরা ধারণা পেতে পারি এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। এর ফলে কি উপকার হয়? আমরা যে কোনো একটি প্রাণীকে দেখলে বুঝতে পারি এটা কোন পর্বের কোন শ্রেণীর, সহজে সেটা আমরা বোঝার জন্য। প্রাণীর মধ্যে মিল এবং অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ অর্জন করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং সমস্ত বহুকোষী প্রাণীকে 9টি পর্বে ভাগ করা হয়েছে। শিক্ষার্থীরা গত বছরগুলোতে অনেকবার দেখা গেছে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আসলে পরীক্ষাতে তোমরা অনেকে লিখতে পারো না, খুঁজে পাও না আমরা কোত্থেকে লিখব। তাহলে এই প্রয়োজনীয়তাগুলো আমরা আরেকবার একটু দেখে নিই। দেখো, 1 নম্বর প্রয়োজনীয়তা কি ছিল? শ্রেণীবিন্যাসের মাধ্যমে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে বিজ্ঞানসম্মত উপায়ে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত করা যায়। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মধ্যে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। প্রাণীর মধ্যে মিল ও অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ অর্জন করা যায়। এবং সবশেষ হচ্ছে প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন সমস্ত এককোষী প্রাণীকে 1টি পর্বে এবং বহুকোষী প্রাণীদেরকে 9টি পর্বে ভাগ করা হয়েছে। শিক্ষার্থীরা আমরা ধীরে ধীরে মেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে জানলাম, আমরা উপপর্বগুলো সম্পর্কে জানলাম।
আমরা 7টি শ্রেণী সম্পর্কে জানলাম। আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে এতক্ষণ ক্লাসটি দেখেছো, বোঝার চেষ্টা করেছো। আসলে কে কতটা মনোযোগী ছিলে, এবার দেখা যাক এই প্রশ্নগুলি তোমরা পারো কিনা। প্রথম প্রশ্ন, এসিডিয়া কোন পর্বের প্রাণী? তাহলে আমরা খুব সুন্দর একটা ছবি দেখেছিলাম এসিডিয়া। এটা ইউরোকর্ডাটা উপপর্বের, কিন্তু কর্ডাটা পর্বের একটি প্রাণী। দেখো এখানে প্রশ্নটা কিন্তু পর্ব দিয়ে আসছে। তোমাদের পরীক্ষাতে তোমরা কিন্তু উপপর্বের নামটাই লিখো। এসিডিয়া হচ্ছে কর্ডাটা পর্বের, কিন্তু তার উপপর্ব হচ্ছে ইউরোকর্ডাটা। একটু খেয়াল করে সবাই বলবে বা লিখবে। হাতুড়ি মাছের ফুলকা ছিদ্র কত জোড়া? মনে আছে নিশ্চয়ই, হাতুড়ি মাছ সামনে হাতুড়ির মতো একটা অংশ। হাতুড়ি মাছের ফুলকা ছিদ্র 5 থেকে 7 জোড়া। ইলিশ মাছ কোন শ্রেণীর প্রাণী? ইলিশ মাছ কোন শ্রেণীর প্রাণী? আশা করি সবাই বলতে পেরেছো। ইলিশ মাছ অস্ট্রিকথিস শ্রেণীর প্রাণী। উভচর কারা? তাহলে উভচরের যে সুন্দর একটা সংজ্ঞা আমরা ক্লাসে পড়লাম, আশা করি সবাই সেই সংজ্ঞাটাই লিখবে বা বলবে। জীবনের প্রয়োজনে যারা শৈশবে পানিতে বসবাস করে, ফুলকার মাধ্যমে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায় এবং ডাঙায় উঠে আসে, এরাই হচ্ছে উভচর। তোমাদের কি মনে আছে শুধু উভচর কারা? সমস্ত ব্যাঙেরাই হচ্ছে উভচর। এবং সবশেষ প্রশ্ন, উটের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? উট কোন শ্রেণীর? উট স্তন্যপায়ী শ্রেণীর। এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। শিক্ষার্থীরা তোমরা যারা প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছো, আশা করি খুব মনোযোগী ছিলে। আর যারা দিতে পারোনি, আর একটু মনোযোগী হয়ে তোমাদেরকে ক্লাসটি অনুসরণ করতে হবে। এবার সবাই ঝটপট ডায়েরি হাতে নাও। আমরা বাড়ির পড়া দেখব, ডায়েরির মধ্যে লিখব। তোমাদের পড়া থাকবে পাঠ 6 থেকে 9 পর্যন্ত। আর যে এসডব্লিউ করে তোমরা জমা দিবে, সবাই লিখো এসডব্লিউ নম্বর 2। তোমাদের গত ক্লাসে পড়া ছিল তোমাদের পাঠ 1 থেকে 5-এর মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা 6 থেকে 9 পর্যন্ত যে অংশটা, এই অংশ থেকে বেশিরভাগ আসে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। যে প্রশ্নগুলো খুব বেশি বেশি পরীক্ষাতে এসেছে, এরকম কিছু প্রশ্ন তোমাদের আজকে এসডব্লিউ দেওয়া হলো। প্রথম প্রশ্ন দেখো, ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলি কি কি? তোমরা বই খুলে দেখো। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য, 2টা বৈশিষ্ট্য দেওয়া আছে বইয়ের মধ্যে। এক্ষেত্রে একটা অনুধাবনমূলক প্রশ্ন। এই জন্য তোমরা অবশ্যই এখানে এসিডিয়ার যে চিত্রটা, সেই চিত্রটা তোমরা এঁকে দেখাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, পাখি সহজে উঠতে পারে কেন? আমরা খুব সুন্দর একটা পাখির চিত্র আমরা স্ক্রিনে দেখেছি। কেন উঠতে পারে? পাখির ফুসফুসের সাথে বায়ুথলি আছে, পাখির দেহের বড় বড় হাড়গুলি ফাঁপা এবং শক্ত, সারা দেহ পালক দিয়ে আবৃত। এই বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে পাখি সহজেই উঠতে পারে। 3 নম্বর প্রশ্ন দেখো, শ্রেণীবিন্যাসের গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা শ্রেণীবিন্যাসের গুরুত্বের অনেকগুলো পয়েন্ট আমরা স্ক্রিনে দেখেছি। তোমরা সেই পয়েন্টগুলো লেখার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, শেষ হয়ে গেল আমাদের ক্লাস। আশা করি সবাই খুব মনোযোগের সাথে ক্লাসটি দেখেছো, সবাই বোঝার চেষ্টা করেছো। এসডব্লিউ ভালো করে করে জমা দেবে। তোমাদের হাতে লেখা অনেকের খুব অস্পষ্ট, বোঝা যায় না। তোমরা সুন্দর করে হাতে লেখা লিখবে। যদি আমরা এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি, হাতে লেখা সুন্দর হওয়াটা খুব দরকার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে যদি তোমাদের খুব প্রয়োজনে বাইরে যেতে হয়। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।